আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে রজার খুলিল বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিতর্ক আর আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে টেকনোক্রেট কোটায় বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ইনিশিয়েটর হিসেবে এই খলিলুর রহমানের নাম ছিল আলোচনায়। এমনকি খোদ বিএনপির শীর্ষ নেতারাই তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। সেখান থেকে তারেক রহমান আর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডন বৈঠক থেকে খলিলুর রহমান ধীরে ধীরে হয়ে যান বিএনপির লোক, যার কারণে মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন নিজের ইচ্ছায় তিনি মন্ত্রী হননি, তবে নিজের ইচ্ছায় মন্ত্রী না হলেও এখন নিজের ইচ্ছে মাফিক মন্ত্রিত্ব পদমর্যাদা বজায় রেখে দীর্ঘ ছুটিতে যেতে চান। গণমাধ্যমের খবর হলো খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের তাতে সায় আছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর কূটনৈতিক মহলে শুধু বিস্ময় নয়, কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, খলিলুর রহমানকে কেন ছুটিতে যেতে হবে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরও নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ এবং নজির দুটোই আছে। তাহলে কি এটি খলিলুর রহমানের নির্বাচনী প্রচারের জন্য স্ট্যান্ডবাজি, নাকি বিএনপিকে চাপে ফেলার কূটকৌশল? আবার মন্ত্রীদের এমন দীর্ঘমেয়াদী ছুটিতে যাওয়ার নজির নেই বলে সেজন্য এই সংক্রান্ত দুটি আইনে কোনো বিধানও নেই। খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত হলে কোন টার্মস এন্ড কন্ডিশনে 1 বছরের ছুটি সরকার মঞ্জুর করবে, তার জন্য কি সরকার নতুন করে আইন করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আরো প্রশ্ন আছে যে বিএনপি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কোন চাপে পড়ে খলিলুর রহমানের এমন নজিরবিহীন আবদার পূরণ করতে চান, যেমনটি তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর খোদ বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছিল। আবার বিএনপিতে বেশি অভিজ্ঞ ও ঝানু পররাষ্ট্র বিশেষজ্ঞ থাকার পরও কেন খলিলুর রহমানের চাওয়া বিএনপিকে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের মহাসচিবের প্রস্তাব আর আন্তর্জাতিক চাপে গত বছর এপ্রিলে রাখাইন মানবিক করিডোর নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার জন্য এই রাখাইন করিডোর তখন সেনাবাহিনীর বিরোধিতার কারণে দেয়া সম্ভব হয়নি ইউনূসের সরকারের পক্ষে। তখন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল এই করিডোর দিলে বাংলাদেশ আঞ্চলিক ভূ রাজনীতিতে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ত। আর এই করিডোর দেওয়ার পেছনে যার বিরুদ্ধে তখন সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মে মাসের শুরুতে সেনাবাহিনীর দরবার হলে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছিলেন এই ধরনের করিডোর দেয়া হবে না। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বক্তব্য দেওয়া শুরু করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব আছে বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছিলেন। খলিলুর রহমান অবশ্য বিএনপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন তাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তারেক রহমানকেও বলতে হবে। 2025 সালের 24 মে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবেও খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি। ওই লিখিত দাবিতে খলিলুর রহমান ছাড়াও 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিল দলটি। কিন্তু মাত্র 20 দিনের মধ্যেই দেখা গিয়েছিল খলিলুর রহমানের কারিশমা দৃশ্যপটের চরম নাটকীয় পরিবর্তন ঘটেছিল। 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকে খলিলুর রহমান ছিলেন সরকার পক্ষের স্পোকসম্যান। এমনকি মাত্র 20 দিন আগে যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত দাবি নিয়ে গিয়েছিলেন, তিনি 13 জুন লন্ডনে খলিলুর রহমানের সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বৈঠক করেছিলেন। খলিলুর রহমানের এমন কারিশমা নিয়ে বিশ্বের ঘোর
আরো বেশি হয় যখন 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তখন টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান হয়ে যান বিএনপির পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের এমন সিদ্ধান্তে ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যের মতো বিএনপির অনেক সিনিয়র নেতারাও দ্বন্দ্বে পড়ে যান, বিস্মিত হন। দায়িত্ব নিয়ে খলিলুর রহমান পাল্টা মন্তব্য ছুড়ে দেন, তিনি তো নিজের ইচ্ছে মন্ত্রী হননি। তার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল, তাহলে কার ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছেন? বিশেষ করে অতীতে কখনোই কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা সরাসরি কোন নির্বাচিত সরকারের মন্ত্রী হননি। সেখানে বিএনপি একসময় যার পদত্যাগ চেয়েছিল, যার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ এনেছিল, তাকে কেন তারেক রহমান নিজের ক্যাবিনেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্ব দিলেন? তবে আড়ালে আবডালে তখন আলোচনা ছিল পশ্চিমা যে দেশটির চাপে রাখাইন করিডোর দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই দেশটির চাপই শেষ পর্যন্ত তারেক রহমানের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা হয় খলিলুর রহমানের। পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইউনূসের আমলে যার সাথে অলিখিত দ্বন্দ্ব ছিল সেই তৌহিদ হোসেন থেকে খলিলুর রহমান ছিনিয়ে নেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করার এখতিয়ার। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যবিধির 30 নম্বর বিধি অনুযায়ী প্রতি বছর অঞ্চলভিত্তিক পালাক্রম অনুসরণের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। 2026 সালে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদটি নির্ধারিত হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এই পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ আমলে। 2020 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই পদে নির্বাচনের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে 81তম অধিবেশনের সভাপতির জন্য মনোনীত করা হয়। তবে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস ছাড়া ফিলিস্তিনের প্রতিনিধি থাকায় ঢাকা কিছুটা ধীরে চলনীতি গ্রহণ করেছিল। গত বছরের 9 অক্টোবর তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের একক প্রার্থী হিসেবে মনোনীত করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সাইপ্রাস। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে খলিলুর রহমান হবেন এই গৌরব অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশী। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, নতুন সরকার পররাষ্ট্র কৌশলের পক্ষে প্রচারের চেয়ে খলিলুর রহমান গত কয়েক মাসে নিজের প্রচারে বেশি ব্যস্ত ছিলেন। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। কারণ পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকের একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। এই বিষয়টি কূটনৈতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেছেন। এর মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং ইথিওপিয়া সফর উল্লেখযোগ্য। মরিশাস যাওয়ার পথে যাত্রা বিরতি দিয়ে তিনি নিউ দিল্লিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর করেন। সেখানে তিনি এপ্রিল মাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরের সম্মেলনে যোগ দেন। ওই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরপর বেজিং সফরের সময় খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, খলিলুর রহমানের এই দুটি সফরের পর জটিলতা কমার চেয়ে উল্টো আরো বেড়েছে। মে মাসে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার সময় একটা বড় অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারের জন্য তিনি নিউ ইয়র্কে কাটিয়েছেন। 13 মে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের প্রচারে বক্তব্য দেন।
এই সময় তিনি লিখিত বক্তব্যে তার 6টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরে নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তখন অনেকের ধারণা ছিল পূর্ণ সভাপতি বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিবেন। কিন্তু টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। গত 13ই মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে 1 বছরের রেহাই দেওয়া হবে। তিনি আরো বলেন পদত্যাগে একমাত্র বিকল্প নাই, বরং তিনি ছুটিতেও যেতে পারেন। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে খলিলুর রহমানের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে 1 বছরের ছুটির প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। দর্শক, খলিলুর রহমান একদিকে নিজের প্রচারে বলছেন তিনি পূর্ণকালীন সভাপতি হতে চান, আবার বলছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ইচ্ছে নেই, বরং নজিরবিহীনভাবে নিজের মতো করে ছুটিতে যেতে চান। আর সেটি তিনি বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার বরাত দিয়ে। এখানে দুটো প্রশ্ন আসে। প্রথমত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ তাকে ছাড়তেই হবে? ইতিহাস বলছে অন্য দেশের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই পদে থাকার নজির আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি ছিলেন মালদ্বীপের আব্দুল্লাহ শহীদ। তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সমানতালে পালন করেছিলেন। তাহলে খলিলুর রহমান কেন বলছেন পূর্ণকালীন সভাপতি হবেন কিংবা তিনি 1 বছরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ছুটিতে যাবেন? নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা সাবেক এক কূটনৈতিক বলছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বটি মূলত পূর্ণকালীন। সদস্য রাষ্ট্রগুলো সবসময় একজন পূর্ণকালীন সভাপতি আশা করে। এই পদের জন্য সাধারণত বিভিন্ন দেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রীদের বেশি মনোনীত করা হয়ে থাকে। তবে রানিং বা দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী হলে কেউ সভাপতি হতে পারবেন না। জাতিসংঘের সংবিধানে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একই সঙ্গে দুটি দায়িত্বই সমানভাবে পালন করেছিলেন, যদিও তাকে বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই কাটাতে হয়েছিল। সাবেক কূটনীতিকরা বলছেন খলিলুর রহমান এটাকে নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করছেন, কারণ তার যে প্রতিদ্বন্দ্বী তিনি বেশ শক্ত প্রতিপক্ষ। মার্কিন লবির বিরুদ্ধ পক্ষগুলো ভোট সাইপ্রাসের ওই প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্যই খলিলুর রহমান পূর্ণকালীন সভাপতি কিংবা ছুটিতে যাওয়ার গল্প তুলে ধরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশে নজির এমনকি প্রত্যক্ষ কোনো বিধান না থাকা সত্ত্বেও কেন নির্বাচিত হলে খলিলুর রহমানকে ছুটি দিতে চান তারেক রহমান? বাংলাদেশের মন্ত্রীদের সুযোগ সুবিধা, বেতন ভাতা এবং অন্যান্য প্রাধিকার মূলত 1973 সালের 4 নম্বর আইন বা The Ministers of State and Deputy Ministers Remuneration and Privilege Act 1973 দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই আইনটিতে মন্ত্রীদের জন্য কোনো সুনির্দিষ্ট ছুটির বিধান বা অর্জিত ছুটির হিসাব রাখার কোনো আইনি কাঠামো রাখা হয়নি। আবার বেসামরিক প্রশাসনের সাধারণ সরকারি কর্মচারীদের ছুটি মূলত পরিচালিত হয় প্রেসক্রাইবড লিভ রুলস 1959 দ্বারা। এই বিধিমালার 3 নম্বর ধারা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা অর্জিত ছুটির জন্য আবেদন করতে পারেন, যা সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা
ক্ষেত্র বিশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক পরিপত্র অনুযায়ী মঞ্জুর করা হয়। কিন্তু একজন মন্ত্রী যেহেতু কোনো সিভিল সার্ভিসের অংশ নন, তাই তিনি এই নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর অধীনে ছুটির আবেদন করতে পারেন না। আবার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-3 এবং অনুচ্ছেদ 55-56 অনুযায়ী দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের উপর ন্যস্ত থাকে। যদি কোনো মন্ত্রী শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কোনো অতি জরুরি কারণে দায়িত্ব পালনে সাময়িকভাবে অক্ষম হন, তবে আইনিভাবে তিনি সিভিল সার্ভিসের মতো ছুটি নেন না, বরং তিনি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার অনুপস্থিতির সময়কালে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তখন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কোনো ক্যাবিনেট মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেন অথবা নিজের অধীনে ফিরিয়ে নেন। রাষ্ট্রপতি তখন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে একটি সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি করেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন সাবেক সচিব বলেছেন, খলিলুর রহমানের 1 বছরের যে ছুটির কথা বলা হয়েছে সেটি শুধু নজিরবিহীনই নয়, ভবিষ্যতে এ নিয়ে ঝামেলা এড়ানোর জন্য বিধি চেঞ্জ করতে হবে। কারণ তার ছুটিতে যাওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কি হবে তা পরিষ্কার নাই। যেমন ধরুন, তিনি নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে যান, সেক্ষেত্রে তিনি কি দেশের সরকারি বাসা রাখতে পারবেন? যদি মাঝে মাঝে দেশে আসেন, তাহলে কি তিনি মন্ত্রীর সুবিধাগুলো তখন ভোগ করতে পারবেন? এসব প্রশ্নের উত্তর আপাতত কোনো বিধিতে নেই। যদি খলিলুর রহমানের বক্তব্য সঠিক হয় যে তারেক রহমান তাকে ছুটিতে দেওয়ার কথা বলেছেন, তাহলে প্রশ্ন হলো, বিএনপি কেন খলিলুর রহমানকে ছাড়তে চাইছে না কিংবা ছাড়তে পারছে না? খলিলুর রহমান যেভাবে চাইছেন সেটি কেন তারেক রহমানকে মেনে নিতে হচ্ছে? খলিলুর রহমানের করা বাণিজ্য চুক্তি বিএনপিকে অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার পর এই প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা প্রশ্ন রেখেছেন, 1981 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতো ঝানু কূটনীতিক বিএনপির ভান্ডারে থাকার পরও কেন বিএনপিকে খলিলুর রহমানের কথাই শুনতে হচ্ছে? বিএনপির একটি সূত্র বলছে, যে চাপে বিএনপি শত্রু থেকে রাতারাতি খলিলুর রহমান বিএনপির কাছে মধ্যস্থতাকারী হয়ে গিয়েছিল, সে একই চাপে খলিলুর রহমান সবাইকে অবাক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছিলেন। এখন খলিলুর রহমানকে ছুটি দিতে তারেক রহমান প্রয়োজনে নতুন করে আইনও করতে পারেন। তাতে রজার খলিল বিতর্ক বাংলাদেশে নতুন মাত্রা পাবে, কিন্তু পর্দার আড়ালের এই শক্তির চাওয়াকে দমানো যাবে না। দর্শক, দায়িত্ব গ্রহণের অল্প কিছুদিনের মাথায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের পক্ষ থেকে উত্থাপিত একটি নজিরবিহীন ছুটির আবেদন বাংলাদেশের রজার খলিল বিতর্ককে সম্পূর্ণ এক নতুন মাত্রা দিয়েছে। প্রজাতন্ত্রের একটি শীর্ষ রাজনৈতিক ও সাংবিধানিক পদে আসীন ব্যক্তির এভাবে ছুটির আবেদন করা এবং তা নিয়ে সরকারের ভিতরে তৈরি হওয়া চাপা অস্বস্তি বাংলাদেশের প্রশাসনিক ও আইনি কাঠামোকে এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে আছেন। তিনি সেখানে শারীরিক চিকিৎসার জন্য আছেন এবং একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পত্রিকার খবরে যেটা দেখলাম সেটা হলো তার হার্টের একটি ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লক দূর করার জন্য যে স্ট্যান্টার নামক যে যন্ত্রটি সেটি সেখানে বসানো হয়েছে। আপনারা জানেন যে মানব শরীরে হার্ট, হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে যদি একটু 19-20 হয়, মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক করে আমাদের দেশে বহু মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার শারীরিক অবস্থা এবং তাকে সুস্থ রাখা, তার চিকিৎসা পাওয়া, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মতোই একদিকে মৌলিক আর অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটি বলতে গেলে ফরজে আইন, অপরিহার্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত সেই 18 মার্চ ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে
রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। তার নিয়মিত যে স্বাস্থ্য চিকিৎসা, এই স্বাস্থ্য চিকিৎসাও মূলত বঙ্গভবনের যে ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে। আর সেই ডাক্তার, বঙ্গভবনের যিনি ডাক্তার, তার কোনো সাধ্য নেই স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে গিয়ে একটি শব্দ করা। রাষ্ট্রপতি যে পদ, এই পদে কে শাহাবুদ্দিন চুপু আছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আছেন, কে ইয়াজউদ্দিন সাহেব আছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তিনি যখন বঙ্গভবনে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এ জাতির মুরব্বী, এ রাষ্ট্রের প্রথম ব্যক্তি, এ রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা বাঙালি জাতি যে প্রতি বছর প্রায় 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার আমরা বাজেট প্রণয়ন করি আমাদের টাকা দিয়ে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু খরচ করি, বিভিন্ন জেলাতে ডাকবাংলো রাখি, রেস্ট হাউস রাখি, দেশে বিদেশে অসংখ্য কোটি কোটি টাকা খরচ হয়। পৃথিবীর যে সকল দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, বাংলাদেশে দেখা গেল একজন সচিব তিনি টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন, কিন্তু আমেরিকাতে, চায়নাতে, ইভেন ভুটানে আমাদের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূত তাদের সম্মান এবং মর্যাদা আন্তর্জাতিক মানে রাখার জন্য আমরা তাদেরকে ডলারে বেতন দেই। আমরা তাদের ব্যবহার করার জন্য মার্সিডিস, BMW সিরিজের গাড়ি দেই। এবং অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তারা যাতে 5 স্টার হোটেলে বসে মিটিং করতে পারেন, এই জন্য তাদের বাজেট বরাদ্দ থাকে। এটা রাষ্ট্রের মান মর্যাদার ব্যাপার। অনেক রাষ্ট্র খুব বড় হয়ে যায়, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ধরুন জার্মানি। তাদের যিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি হাতে একটা ব্যাগ নিয়ে যদি রাস্তায় হাঁটেন, সাইকেলে করে যান, এটা তাদের জন্য মানে অতিরিক্ত সম্মান বয়ে নিয়ে আসে। যেভাবে আমাদের দেশের অতি ধনী যারা মানুষজন আছেন, তারা যদি কেউ রিক্সায় চড়েন, সাধারণ হোটেলে খেতে যান, সাধারণ একটা জামা কাপড় পরেন, তাহলে তার সম্মান বৃদ্ধি পায়। কিন্তু নতুন ব্যবসা শুরু করেছেন, আপনার কোনো গাড়ি নেই, রিক্সায় করে আপনি একটা ব্যবসা ডিল করার জন্য আমেরিকানদের সঙ্গে বসলেন, কিংবা ধরুন আপনি একজন ধনী মানুষের সাথে একটা বৈঠক করতে চান, সম্পর্ক করতে চান, ঠিক সেই সময়টাতে আপনার পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু সেখানে শালীন হতে হয়। একটা সার্টেন লিমিট পর্যন্ত মানুষকে এই আভিজাত্যটা বজায় রাখতে হয় এবং এটা শো আপ করতে হয়। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। আপনি যদি খুব বেশি উচ্চবিত্ত হয়ে যান, তাহলে সবাই এখন জানে যে এই লোক এই গ্রুপের মালিক, বসুন্ধরার মালিক, এই গ্রুপ ইস্পাহানি গ্রুপের মালিক, পার্টেজ গ্রুপের মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক। তারা একটা লুঙ্গি পরে হাঁটলেও মানুষ মনে কিছু করে না, মনে করে যে না এদের আছে অনেক। কিন্তু যে সকল মানুষের ফেজ নেই, লোকজন চিনে না, জানে না, তাকে গাড়ি বাড়ি পোশাক আশাক দিয়ে, বডিগার্ড দিয়ে তাদেরকে শো আপ করতে হয়। তো তদ্রুপ বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, সচিব হবেন, এবং বিদেশের সঙ্গে যখন তাদের কোনো বৈঠক হবে, সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে ওই ধরনের শিক্ষা দীক্ষা, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য সবকিছু দরকার। আর এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে, পোর্টফোলিওগুলো আছে, সেখানে যথেষ্ট যাকে বলা হয় আভিজাত্য বজায় রাখার চেষ্টা করা হয়। আপনি আইজির রুমে গিয়ে দেখেন, সেরা প্রধানের যে রুম গিয়ে দেখেন, আপনার কাছে মনে হবে যে আমেরিকার যে সেনাপ্রধান তার চাইতে আরো বেশি জাঁকজমকপূর্ণ। কারণ হলো এটা আমাদের দেশে দরকার, আদারওয়াইজ লোকজন বিদেশে যারা আছে তারা পাত্তা দেবে না। তো সেই অর্থে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবনে আমরা সাজসজ্জা করি, আমাদের এখানে অনেক খরচ হয়। আমাদের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা অনেক সময় বিদেশে যান চিকিৎসা করার জন্য, কিংবা চার্টার প্লেনে করে যান। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে বিদেশের মাটিতে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেক্রেটারি, নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট, সেখানে তারা কিভাবে এগুলোকে মূল্যায়ন করে, এটা আমরা বিচার বিশ্লেষণ করি না। তো কাজেই আমি মনে করি যে আমাদের এই দেশটি একটা উন্নত পর্যায়ে না হওয়া পর্যন্ত
রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে সেখানে এই আভিজাত্যগুলো দরকার রয়েছে, এগুলো যাতে আরো শানিত হয়, এদের মান মর্যাদা আরো যাতে বাড়ে, এই জন্য এই পদগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেখানে ভালো লোক নিয়োগ করা উচিত, জ্ঞানী লোক নিয়োগ করা উচিত, সম্মানিত লোক নিয়োগ করা উচিত। দিস ইজ প্রথম। আর সেকেন্ডলি হলো যে এই পোর্টফোলিওগুলোতে যে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এনশিওর করা উচিত, এবং কোনো অবস্থাতেই জাতিগতভাবে আমরা এই সকল পদে যারা আছে তাদেরকে অপমান আমরা করব না, করতে পারি না। তো সেই দিক বিবেচনায় আমাদের বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি এসেছেন, কিন্তু জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে গত 18 মাসে অর্থাৎ ইউনূস জামানাতে যে অপমান করা হয়েছে, যে লাঞ্ছনা দেয়া হয়েছে, যে গঞ্জনা দেয়া হয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এমন কোন রাষ্ট্রপতি এশিয়াতে অপমানিত হয়েছেন গত 50 বছর আমার জানা নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই ভদ্রলোক তো একেবারে জানাতেন লোক না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, মানে জজিয়াতে এটা যখন তিনি জজ হিসেবে দায়িত্বরত থাকবেন, এটা একজন সচিব পদমর্যাদার পদ। সেখান থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, লেখাপড়া জানা। এই মানুষটিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে চলে গেছে, উচ্ছেদ হয়েছে। এছাড়া তো আপনি আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। এখন তাকে আপনার পছন্দ নয়, আপনি তাকে জেলে নিতে চান, তাকে পদচ্যুত করেন, তাকে জেলে নিয়ে যান, কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে রেখেছেন শপথে, তাকে তো মর্যাদা দিতে হবে, অসম্মান করা যাবে না। কিন্তু সেই অসম্মান, অমর্যাদা শুধু তাই নয়, তাকে ওই গারদের মধ্যে বঙ্গভবন নামক যে রাষ্ট্রপতির বাসভবন, ওটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে। সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে যে প্রেসার দেয়া হয়েছে, যে চাপ দেয়া হয়েছে, যে তাপ দেয়া হয়েছে, এতে করে এই লোকটি সেখানে হার্ট স্ট্রোক করে তিনি মারা যেতে পারতেন, এবং তার চিকিৎসা দরকার। এটা আমরা অনেক সময় ঠাট্টা করেছি, মস্কারা করেছি। ইভেন এইবারে যখন তিনি লন্ডনে যাচ্ছিলেন, অনেক মানুষ বলার চেষ্টা করছে যে কেন তার এখানে যাওয়ার দরকার, তো তিনি তো এখানে এই কাজগুলো করতে পারতেন। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা হয়ে গেল কি, বাংলাদেশের ডাক্তারদের মধ্যে, হাসপাতালদের মধ্যে যে কি বলবো, এটা দলবাজি এমন অবস্থা হয়ে গেছে যে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে মানুষের বিশ্বাস থাকে না। যেমন বেগম জিয়ার অসুখ ছিল, এখন তিনি তার পছন্দের, যেমন এভার কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি ঢাকা মেডিকেল সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস, সেখানে তিনি নিতে রাজি ছিলেন না। এভার কেয়ারের চেয়ে ঢাকা মেডিকেলের ফ্যাসিলিটিস অনেক অনেক বেশি, যারা ডাক্তার আছেন তাদের যোগ্যতাও সীমাহীন। কিন্তু ওই যে বেগম জিয়ার একটা ভয় ছিল যে যদি সেই আওয়ামী লীগের কোনো ডাক্তার থাকে এবং সে চিকিৎসার নামে সেখানে অপচিকিৎসা করে, তো এই যে একটা ভয় এবং আতঙ্ক, এটা যখনই কোনো একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং তার যখন নিরাপত্তার প্রয়োজন হয়, তখন এই জিনিসগুলো তার মধ্যে এসে যায়। তো এই সমস্ত কারণে কি হলো, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আছে, যাদের মনে হয় যে তাদের অনেক শত্রু রয়েছে এবং তারা অসুস্থ হয়ে গেলে, হাসপাতালে ভর্তিতে গেলে তার শত্রুরা এই সুযোগ নিতে পারে, এই ভয় সাধারণ মানুষের নেই, আপনার আমার নেই। কিন্তু যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, বড় বড় এমপি, আবার জানাতেন এমপি না, বড় বড় এমপি, যাদের অনেক শত্রু আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ইভেন তার অফিসে যেমন দেখা গেল 1000 কোটি টাকার ব্যবসা, তার পার্টনার আছে, তাকে মেরে ফেলতে চায়, তখন সে করে কি, সিঙ্গাপুর চলে যায়, অন্য একটা দেশে চলে যায়, যেখানে তার একটা বিশ্বাস থাকে যে এখানে যে অস্ত্রোপচারের যে অস্ত্র, সেখানে বিষ মাখানোর সাধ্য স্বয়ং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও নাই, লাইক সিঙ্গাপুর, লাইক ব্যাংকক, লাইক ইউএসএ, লাইক ইউকে, এই সমস্ত দেশে। ফলে এই যে আমাদের দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যায়, এটার কতগুলো মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। চিকিৎসা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো সেই দিক থেকে রাষ্ট্রপতি যখন ইংল্যান্ডে গেলেন, তখন সবাই ঠাট্টা করেছেন, মস্করা করেছেন যে কি দরকার ছিল একটা আবর্জনাকে টানার, শেখ হাসিনার একটা আবর্জনা, সেটাকে আমরা এখনো মাথায় করে ঘুরছি। কিন্তু যখন সেখানে চিকিৎসা করার পরে দেখা গেল যে ইংল্যান্ডের হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়েছে, এবং সেই হার্টের ব্লক নিয়ে তিনি এতদিন এই দুর্বিষহ জীবনযাপন করছেন বঙ্গভবনের মধ্যে। যদি ধরুন যখন বাইরে এনসিপির লোকজন, ইনকলাব মঞ্চ, অন্যান্য যে বিভিন্ন
সংগঠন আছে, তারা রাষ্ট্রপতির এই রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। ঠিক ওইরকম অবস্থায় যাদের হার্টের ব্লক আছে কিংবা যাদের ব্লকের অপারেশন হয়েছে, হার্ট অপারেশন হয়েছে, যাদের পেস মেকার লাগানো আছে, এরকম একজন মানুষ হিসেবে যদি আপনি আমার এই জিনিসটি দেখেন, একবার একটু কল্পনা করেন তো এরকম অবস্থায় আপনি পড়লে আপনার কেমন লাগতো। এখন আপনি যত খারাপ হন না কেন, কিন্তু আপনার তো স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততি সবকিছু আছে, যারা আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো কাজেই এই যে ভালোবাসার যে মানুষগুলো আছে, সেই ভালোবাসার মানুষগুলোকে যদি আপনাকে আশ্রয় দিতে হয়, প্রশ্রয় দিতে হয়, সেই ভালোবাসার মানুষজন আপনার অবর্তমান আপনাকে নিয়ে কাঁদবে। পৃথিবীর সবচেয়ে ডাকাত যে মানুষটি, তারও স্ত্রী তার জন্য কাঁদে, তার স্ত্রী তাকে নিয়ে ভালোবাসে। তদ্রূপ রাষ্ট্রপতি যারা সন্তান আছেন, নাতি আছে, পুতি আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, তো তাদেরকে যেহেতু তিনি রাষ্ট্রপতি নন, তিনি একজন চুপ্পু, তিনি একজন মানুষ, সেই মানুষটি সেই বুকের ব্যথা নিয়ে, ব্যামো নিয়ে এই 2 বছর যাবৎ সে কার্যত বন্দী অবস্থায় ছিল ইউনূস সাহেবের জমানাতে। এখন এটা কি তার নিয়তির ফল বলবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নিষ্ঠুরতা বলবেন, অভদ্রতা বলবেন, নাকি আমাদের বাঙালি জাতির যে চিরাচরিত কালচার, সেই চিরাচরিত কালচার অনুযায়ী আমরা সবসময় মানুষকে যাকে বলা হয় ছোট করি, মানুষের কষ্ট দিয়ে আনন্দ পাই, মানুষকে গালাগাল করে আনন্দ পাই, সেই রকম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।